চায়না বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। আর বিশেষ করে বাংলাদেশের মতো ওভার পপুলেটেড কান্ট্রি এবং আমাদের এত এখানে কনজিউমার রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মার্কেটটা বিশেষ করে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে চায়নার একটা বড় দখল বা অবস্থান এখানে আছে। পাশাপাশি বাংলাদেশেরও চায়নাতে যেহেতু শতভাগ শুল্কমুক্ত কোটায় বাণিজ্য করার একটা বড় সুযোগ আছে। দুই দেশের সম্পর্ক যত স্পষ্ট হবে, দুই দেশের সম্পর্ক যতটা চাওয়া পাওয়ার ন্যায্যতার ভিত্তিতে হবে, তত দুই দেশ উপকৃত হবে। বাংলাদেশে গত দেড় দশকে একটা সরকার ছিল যেটা অনেক ক্ষেত্রেই জনগণের মতামত কিংবা জনসমর্থন তাদের দিকে ছিল না। তার ফলে তখন এক ধরনের ব্যবস্থা ছিল। আর গণ অভ্যুত্থানের পরে, বিশেষ করে 5ই আগস্টের পর, বাংলাদেশ এখন একটা নতুন দিকে আগাচ্ছে বলা চলে। বাংলাদেশে এখন একটা নতুন ভোরের সূচনা হয়েছে, যেটা তারুণ্যের হাত ধরে। সুতরাং চায়নার যে পলিসি, সেখানে আমি মনে করি যে বিজনেস পলিসির পাশাপাশি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে তাদের বোঝা দরকার যে তরুণরা আসলে কেমন সম্পর্ক চাচ্ছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোন দিকে তরুণরা আগ্রহী হচ্ছে। বিশেষ করে এতদিন দেখা গেছে যে বাংলাদেশের তরুণদের উচ্চ শিক্ষিত বড় একটা অংশই শিক্ষা নেয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল পশ্চিমা দেশগুলোতে। এখন কিন্তু অনেকেই আপনার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা পিএইচডি করার জন্য চায়নাতে যাচ্ছে। সো দুই দেশের সম্পর্ক যত গাঢ় হবে, যত দুই দেশের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক হবে, সেটা শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্যের জায়গা থেকেও ব্যবসার সম্পর্কটা কিংবা অন্যান্য সম্পর্কটাও কিন্তু তত শক্তিশালী হবে। সেই জায়গা থেকে চায়নার অনেক ধরনের কাজের সুযোগ আছে। সেই জায়গায় চায়না মিডিয়া গ্রুপ, যেটা সিএমজি, তারা একটা ভালো রোল প্লে করতে পারে এই ক্ষেত্রে, দুই দেশের সম্পর্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং বিশেষ করে কালচারাল এক্সচেঞ্জের ক্ষেত্রে। এবং চায়নাতে কী ধরনের বাংলাদেশের শিক্ষার্থী তথা তরুণদের সুযোগ আছে, ব্যবসায়ীদের জন্য কী ধরনের সুযোগ আছে, সেগুলো নিয়ে মাঝে মাঝে সেমিনার করা যেতে পারে, ডিসকাশন করা যেতে পারে। তো এই ধরনের প্রোগ্রামগুলো করলে আশা করি দুই দেশই উপকৃত হবে এবং চায়নার 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চায়না বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় হোক, আরও এগিয়ে যাক, সেই প্রত্যাশা করি। গণ অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা যে তরুণরা আগামী নেতৃত্ব দেবে, তরুণদের হাত ধরে নতুন কিছু বাংলাদেশে হবে। সেই জায়গা থেকে তরুণদের যে রাজনীতির সুযোগ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে যে কোনো কোনো তরুণ আগে এক ধরনের রাজনীতি করতো যেটা হিডেন ছিল, এখন সেই পরিচয়টা এক্সপোজ করছে। বিশেষ করে আমরা দেখি যে শিবিরের ক্ষেত্রে, সেটা গত 15 বছর আসলে বলা চলে, তাদের যে একটা প্রতিকূল পরিস্থিতি ছিল, পরিচয় প্রকাশ করে তাদের রাজনীতি করা খুব ডিফিকাল্ট ছিল। সেই জায়গা থেকে তারা দেখা যায় বিভিন্ন সংগঠনের সাথেও ছিল কিংবা পরিচয় তাদের ওপেন ছিল না, এখন তারা তাদের পরিচয় ওপেন করছে। সেটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু আমি মনে করি এইটা বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি, যে এই বাংলাদেশে সবাই মুক্তভাবে কথা বলতে পারছে, তার পরিচয় দিতে পারছে, যেটা গত দেড় দশকে পারে নাই। সুতরাং এই অসম্ভবকে সম্ভব করেছে অনলি তরুণ প্রজন্ম। কাজে আগামীর বাংলাদেশের নেতৃত্ব আমি মনে করি তরুণদের হাতে থাকতে হবে এবং তরুণদের মাধ্যমে একটা নতুন রাজনীতির বিকাশ ঘটতে হবে। পুরানো প্রথাগত যে রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, যেটাকে আমরা বলি যে ডার্টি পলিটিক্স, সেটা দিয়ে কিন্তু তরুণদের যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটা বিনির্মাণ করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের তরুণ বলেন, যুব সংগঠনের তরুণ বলেন, তাদেরকে আমি বলবো যে রাষ্ট্র সংস্কারে কিংবা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। আমরা যেমন একটা তরুণ রাজনৈতিক দল, আপনার সদ্য নিবন্ধন প্রাপ্ত একটি দল, সুতরাং এই যে জেনারেশন জি, তার কিন্তু আমরা কিন্তু প্রতিনিধিত্ব করি। এই আন্দোলন 2019 সালে 18 সালে যখন হয়, আমরাই লিডিং দায়িত্বে ছিলাম এবং সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে লক্ষ্য ছিল যে রাষ্ট্র সংস্কার, আমাদের সেই সময়ে দাবি মেনে নেওয়ার ফলে কিন্তু আমরা আপনার রাজনৈতিক দল করি 21 সালে গণ অধিকার পরিষদ নামে, এবং আমাদের যে অ্যাসোসিয়েট অঙ্গ সংগঠনগুলো, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন করি। 2024 সালে কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেইখানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, তরুণরা প্রাণ দিয়েছে, তরুণরা সংগ্রাম করেছে। আশা করি এই সৃজনশীল প্রগতিশীল তরুণদের হাত ধরেই আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশের অন্যান্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। যেহেতু বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে চায়না একটা গুরুত্বপূর্ণ পার্টনার, আশা করি চায়নার সাথে আমাদের আগামীর সম্পর্ক আরও উন্নত হবে, আরও বিস্তৃত হবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য। কারণ বাংলাদেশের মতো ওভার পপুলেটেড একটা কান্ট্রি এবং শিক্ষার ক্ষেত্রেও শিক্ষিত হলেও দেখা যায় আমাদের এখানে বেকারত্ব এবং আনস্কিল জনসংখ্যাটা বেশি। সেই জায়গা থেকে চায়নাও তো একটা ওভার পপুলেটেড কান্ট্রি ছিল,
জনবহুল রাষ্ট্র ছিল, যার কারণে নামই ছিল গণচীন। সেখান থেকে তারা কিভাবে একটা সুপার পাওয়ার হয়েছে, কিভাবে ইকোনমিতে এত ডেভেলপ করেছে, শিক্ষাক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, সেই নলেজগুলো আমাদের মতো দেশের মনে হয় যে এখন বেশি জানা দরকার, বেশি শেয়ারিং দরকার। সেই ক্ষেত্রে চায়না বাংলাদেশের সম্পর্ক আশা করি আগামীর বাংলাদেশে একটা নতুন উচ্চতা এগিয়ে যাবে।